মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে দুদিনের সফর করলেন এবং এবারের সফর রাঙামাটি জেলার জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই সফরে মুখ্যমন্ত্রী গোটা বাংলা থেকে বলেছিলেন যে বাঙালি বিরোধী যে আন্দোলন শুরু করবেন, ভাষা আন্দোলন শুরু করবেন, তাই রাঙামাটির জেলা থেকে। তা তিনি শুরু করলেন রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বোলপুর থেকে। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন। সেই আন্দোলনের যেমন সূচনা করলেন, পাশাপাশি বীরভূমের রাজনৈতিকভাবে শাসক দলের যে একটা গোষ্ঠীকন্দল চলছিল সেই নিয়ে তৃণমূল সুপ্রিমো কি বলেন সেই দিকে সকলের নজর ছিল। এখন প্রশ্ন হচ্ছিল যে কি হয়, যে অনুব্রত মণ্ডল তিনি কি কোণঠাসা হয়ে যাবেন, কাজল শেখ তিনি কি ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবেন, কি বলেন মুখ্যমন্ত্রী বীরভূমে এসে, সেই নিয়ে একটা চর্চা শুরু হয়েছিল। এর যদি আমরা একটু আগের প্রেক্ষাপটের দিকে নজর রাখি, কিছুদিন আগে, মানে বলা চলে কয়েক মাস আগে, অনুব্রত মণ্ডলের একটি অডিও ভাইরাল হয়ে যায় এবং সেই অডিও ভাইরাল কাণ্ডে কিছুটা কোণঠাসা হয়ে যান অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল তখন একটি সরকারি পদে ছিলেন, দীর্ঘদিন ধরে এসআরডি এর চেয়ারম্যান ছিলেন, কিন্তু তা সত্ত্বেও প্রশাসন তার সঙ্গে দূরত্ব বজায় রাখে। এই অডিও ভাইরাল হওয়ার পর দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে, সরকারি প্রোগ্রামে তাকে আর আমন্ত্রণ জানানো হচ্ছিল না। বিশেষ করে সাঁইথিয়াতে, সেখানে যখন বন সৃজন উৎসব হচ্ছিল, সেখানেও অনুব্রত মণ্ডল আমন্ত্রিত তালিকায় নাম ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী তারপর যদি বলতে হয় তাহলে 21শে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মণ্ডল ঠিক মঞ্চের সেই দিন যাননি বলেও একটা বিতর্ক দেখা দিয়েছিল। এরপর কাজলের শিবিরের লোকজন, জেলা পরিষদের সভাধিপতি কাজলের শিবিরের লোকজন, তারা একটু বলছিলেন যে অনুব্রত মণ্ডল হয়তো কোণঠাসা হয়ে যাবে, কাজল শেখ আবার ক্ষমতা পাবে। ফলে নজর সকলেরই ছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই সময় বেছে নিলেন বীরভূম সফরকে। তিনি প্রশাসনিক সভা করলেন এবং রাজনৈতিক সভা করলেন। এক প্রশাসনিক সভাতে দেখা গেল তিনি কেষ্টকে গুরুত্ব দিলেন। তিনি মঞ্চ থেকে বললেন, কেষ্ট আমাকে উন্নয়নের জন্য পরামর্শ দিয়েছিল, সেই উন্নয়ন আমি করে দিলাম। আহমেদপুর, যেটা আমাকে বারবার কেষ্ট বলেছিল, ওই সুগার মিলের জায়গাটা, ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি। অলরেডি এমএসএমই ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। পাশাপাশি তিনি তারপর প্রশাসনিক সভা এবং মিছিলের পর একটি কোর কমিটির বৈঠক করলেন তার গেস্ট হাউসে। সেই গেস্ট হাউসে কোর কমিটির বৈঠকের পর সেখানে এক প্রকার বার্তা দিয়ে দিলেন যে এই জেলাতে তিনি আর গোষ্ঠীকন্দল পছন্দ করবেন না, অর্থাৎ মিলেমিশে চলতে হবে, বাইরে বেশি কথা বলা যাবে না। এবং বলা হলো এরপর থেকে মিটিং সবকিছু আয়োজন করবেন, ডাকবেন অনুব্রত মণ্ডল, অর্থাৎ জেলা কোর কমিটি থাকলেও তার কনভেনার অর্থাৎ মাথার উপর বসিয়ে দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। ফলে কেষ্ট মণ্ডল বীরভূমের জেলাতে কিছুটা যে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছিল, তা আবার ধীরে ধীরে তিনি প্রাসঙ্গিক হতে চলেছেন। এবং দেখা গেল তার একটি সরকারি মেমু নাম্বার দিয়ে পরিষ্কারভাবে ঘোষণা করে দেওয়া হলো ডব্লিউবি এসআরডি এর চেয়ারম্যান হিসেবে এখনো নাম রয়েছে অনুব্রত মণ্ডলের। কেননা ইলামবাজারে যে প্রশাসনিক সভা হচ্ছিল, সেই প্রশাসনিক সভার 1 নম্বর অতিথিবৃন্দের তালিকায় নাম হচ্ছে অনুব্রত মণ্ডলের। ফলে রাঙামাটির জেলায় অনুব্রত মণ্ডলের ক্ষমতা আবার ফিরে পেলেন। এরপর অনুব্রত মণ্ডল কিভাবে রাজনৈতিক কৌশল শুরু করেন, কিভাবে কোর কমিটির বাকি নেতৃত্বদের চলেন, সেদিকে আমাদের নজর থাকবে। আর পাশাপাশি আরেকটা বিষয়ের দিকে আমাদের নজর থাকবে, কারণ মুখ্যমন্ত্রী বলে গেলেন এবারে প্রত্যেক শনি এবং রবিবার করে ভাষা আন্দোলন হবে ব্লকে ব্লকে। তারও কি নেতৃত্ব দিবেন অনুব্রত মণ্ডল, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। আর আপনারা তাকিয়ে থাকবেন সহজ পাঠের দিকে, কারণ দা সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।